ন্যাশনাল টিমের বোলিং কোচের কাজ কিন্তু বোলিং নিয়ে পরিকল্পনা করা, প্ল্যান করা, বোলিং প্ল্যানটা করা। তালহা জুবায়েররা কিন্তু আসলে কঠিন কাজটা করে এসেছেন। ইন বিটুইন লোকাল কোচেস যারা নিচের লেভেলে কাজ করছেন তারা কিন্তু অনেক আন্ডাররেটেড। আমি একটু এই বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজের বাইরে একটু বাংলাদেশ ক্রিকেট নিয়ে একটু কথা বলতে চাই আপনার সাথে। যে টপিকটা যদি বলি যে বাংলাদেশের রিসেন্ট টাইমে আমরা যেটা মিডিয়াতে দেখছি যে বাংলাদেশের রিসেন্ট যে বোলিং কোচ ছিলেন শন টেইট, অস্ট্রেলিয়ান একজন মানে খুব গতিদানব যদি বলি, উনি বাংলাদেশ থেকে বোলিং কোচের জব ইস্তফা দিয়েছেন আর কি যদি বলি, এবং সেখানে ইমিডিয়েটলি আমরা দেখেছি যে তালহা ভাইকে মানে ফর দ্য টাইম বিং এর জন্য কোচ হিসেবে আনা হয়েছে। তো আমরা সবসময় রিসেন্ট টাইমে যত দেখছি যে বাংলাদেশের বোলিং কোচদের কারণেই কিন্তু বাংলাদেশের বোলিং এর যে আজকে পেসারদের যে মানে যদি বলি গ্লোবালি বলেন বিশ্বে বলেন বাংলাদেশের পেস বোলিং এর একটা ভালো থাকে না যে ডোমিনেশন, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো সেই জায়গাটা আসলে কি তালহা ভাই কতটুকু ক্যারি করতে পারবেন, কিংবা আসলে বাংলাদেশের এখনকার সময়ে আবার শন টেইটের মতো ভালো কোনো বোলার দরকার কিনা, সেটা আপনি কি মনে করেন? প্রথমত এখানে দুইটা বিষয় আছে বান্না ভাই, এটা দর্শকরা অনেক সময় কনফিউশনে ভোগেন। একটা হচ্ছে ন্যাশনাল টিমের বোলিং কোচের কাজ কিন্তু বোলিং নিয়ে পরিকল্পনা করা, প্ল্যান করা, বোলিং প্ল্যানটা করা। ইন্টারন্যাশনাল লেভেলে কিন্তু আপনি আসলে বোলারদের বায়োমেকানিক্স ঠিক করতে পারবেন না। বোলারদের বায়োমেকানিক্সটা কিন্তু ঠিক করা হয়ে থাকে নিচের লেভেল থেকে, এবং নিচের লেভেলে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যে কোচেরা কাজ করছেন সেটা নাজমুল হোসেন, তালহা জুবায়ের যিনি এই মুহূর্তে ন্যাশনাল টিমের সঙ্গে, এবং তারেক আজিজ খান, তারাই কিন্তু বাংলাদেশের এ টিম, এমার্জিং টিম এবং এইজ লেভেলগুলোর সঙ্গে তারাই কাজ করে থাকেন। সো বোলারদেরকে কিন্তু তৈরি করা হয়ে যায় ওই জায়গা থেকে, বোলারদের বোলিং বায়োমেকানিক্স তৈরি করা হয়ে যায় কিন্তু সেই জায়গা থেকে। আমাদের জ্যাকি স্যার ছিলেন সেই জায়গাটাতে, প্রয়াত জ্যাকি স্যার, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেহেশত নসিব করুক। এবং এই প্রত্যেকের একটা সমন্বিত জায়গাতে কিন্তু বাংলাদেশে একটা পেস বোলিং কালচার শুরু হয়েছে। শন টেইট ডেফিনেটলি ন্যাশনাল টিমের যে কাজটা বোলিং প্ল্যান করার জায়গাটা, অ্যালান ডোনাল্ড, শন টেইট, তার আগে কটনি ওয়ালস, তারা যে ধারাবাহিকতাটা ছিল শন টেইট সেই ধারাবাহিকতাটা চমৎকারভাবে পালন করেছেন, এবং সেই অনুযায়ী বোলারদেরকে বোলিং প্ল্যান, সেন্স ডেভেলপমেন্ট, শুধুমাত্র তো নাহিদ রানার গতি থাকলে হয় না, বা মুস্তাফিজের কাটার থাকলে হয় না, সেই কাটারটাকে কখন ব্যবহার করবেন, কোন ব্যাটসম্যানের এগেইনস্টে ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করবেন ম্যাচ সিনারিওতে, শন টেইটদের কাজটা থাকে এটা। আর তালহা জুবায়েররা কিন্তু আসলে কঠিন কাজটা করে এসেছেন। তালহা জুবায়েররা বলি, তারা স্ট্রাকচারটা দাঁড় করেছেন। এই রেভলিউশনটা আসলে শুরু হয়েছিল ওটিস গিবসন যখন বাংলাদেশ ন্যাশনাল টিমের বোলিং কোচ ছিলেন, পেস বোলিং কোচ ছিলেন। ওটিস গিবসন সেই সময়টাতেই নিচের দিকের কোচদেরকে সঙ্গে নিয়ে তার একটা টিম ফর্ম করেছিলেন, একটা পেস বোলিং সেটআপ তৈরি করার চেষ্টা করেছিলেন যেখানে পেস বোলারদেরকে এনকারেজ করা হবে, এবং তখন থেকেই কিন্তু ওই পরিকল্পনাটা দিয়ে দেওয়া হয়েছিল বাংলাদেশের ডোমেস্টিক লেভেলের কোচদের কাছে যে পেস বোলারদেরকে এইভাবে তৈরি করা হবে। ফলোড বাই এরপর কটনি ওয়ালস এসেছেন, তারপরে অ্যালান ডোনাল্ড এসেছেন। ইট ওয়াজ ভেরি ওয়েল ক্যারিড বাই শন টেইট অলসো। সো এটা স্টার্টেড ফ্রম ওটিস গিবসন অ্যান্ড ইট ওয়াজ ভেরি মাচ ওয়েল ক্যারিড বাই শন টেইট। কিন্তু ইন বিটুইন লোকাল কোচেস যারা নিচের লেভেলে কাজ করছেন তারা কিন্তু অনেক আন্ডাররেটেড, আমরা কিন্তু তাদেরকে ওই ক্রেডিটটা আসলে খুব বেশি দেই না। আরো বিষয় বলে নেওয়া ভালো, সেটা হচ্ছে যে নাজমুল হোসেন, যখন আমরা দেখেছি যে সিলেট ডিভিশনে একটা সময় একটা বিষয় হতো যে আমাদের এনসিএল আসলে প্রত্যেক টিমে একটা করে পেস বোলার খেলছেন, বাকি 5টা স্পিনার খেলছে। বাট নাজমুল ভাইকে সর্বপ্রথম আমি দেখেছি সিলেট ডিভিশনাল টিমে 4টা করে পেস বোলার খেলছে। এরকমও দেখেছি আবু জায়েদ চৌধুরী রাহি, খালেদ, ইবাদত, রুয়েল মিয়া, ইভেন আপনি যদি চিন্তা করে দেখেন না সেই জায়গাটা খুব রেজাউর রহমান রাজা একসঙ্গে চার পেস বোলার খেলছে, এরকমও গেছে সিলেট ডিভিশনে। এক্স্যাক্টলি, আমি এটাই দেখেছি নাজমুল ভাই সেই কাজটা করেছিলেন। সো এটাই কিন্তু অনেক এনকারেজিং ফ্যাক্টর। আরেকটা বিষয় সেটা হচ্ছে আমাদের ন্যাশনাল ক্রিকেট টিমের যখন মুমিনুল ভাই যখন ক্যাপ্টেন হলেন তখন থেকে পেস বোলিং কালচারটা অনেক বেশি মাত্রা বিল্ড আপ হওয়া শুরু করলো। চিটাগাং ডিভিশন টিমে মুমিনুল ভাই 3টা করে পেস বোলার খেলানো শুরু করেছিলেন চিটাগাং ডিভিশনের ক্যাপ্টেন যখন তিনি ছিলেন। ন্যাশনাল টিমের ক্যাপ্টেন থাকা অবস্থাতে অনেক সময় তিনি এরকম করেছেন যে দরকার নেই হয়তো এই মুহূর্তে পেসার বোলিং করানো, স্পিনারদেরকে দিয়ে বোলিং করানো দরকার, বাট লং স্পেলে পেসারদেরকে বোলিং করিয়েছেন, এবং তখন ওই বিষয়গুলো ছিল অনেকটা ইনভেস্টিং ফ্যাক্টর ছিল পেস বোলারদেরকে এনকারেজ করার জন্য, যেটার একটা ধারাবাহিক ফল আমরা এখন পাচ্ছি। তালহা ভাই যেটা এখন ন্যাশনাল টিমের সঙ্গে তাকে যুক্ত করা হয়েছে, ডেফিনেটলি তালহা ভাই আমার কাছে মনে হয় যে হিজ লেভেল 3 কোচ, এবং তিনি জানেন ইন্টারন্যাশনাল লেভেলে কিভাবে কাজ করতে। আন্ডার-19 টিমের সঙ্গে তিনি ছিলেন, আমরা দেখেছি মারুফ মৃধাদের সময়টা আন্ডার-19 এশিয়া কাপ বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল। তালহা ভাইয়ের ডাগ আউট থেকে তার ইনস্ট্রাকশনগুলো খুব কাজে লেগেছে। বিপিএল এর টিমের হেড কোচ তিনি ছিলেন, সো ওই জায়গাটা তিনি জানেন। বাট আমার কাছে মনে হয় তালহা ভাইকে ন্যাশনাল টিমের চাইতে আমরা হয়তো ভাই ডোমেস্টিক বা ডেভেলপমেন্ট এজ লেভেলটাতেই তার
কাজের জায়গাটা অনেক বেশি, সোহেল স্যারের যেরকম কাজের জায়গাটা সেখানে অনেক বেশি, হান্নান সরকারের যেমন কাজের জায়গাটা ওখানে সবচেয়ে বেশি, ঠিক সেই সঙ্গে সঙ্গে ইন্টারন্যাশনাল লেভেলে আসলে মাস্টার প্ল্যানার খুব গুরুত্বপূর্ণ। আমার মনে হয় যে খুব সম্ভবত আমি যেমনটা শুনছিলাম যে শেইন বন্ড বা এরকম কোনো কোচদের সঙ্গে হয়তো আলোচনা করা হচ্ছে, হুট করে তো আর রিপ্লেস করা যায় না, বাট তালহা এই টেনিউরটা পার করলে পরে হয়তো বা ইন্টারন্যাশনাল লেভেলের আরও অনেক মনে হয় যে ফরম্যাট ওয়াইজ আমরা কোচও পেতে পারি। এমন হতে পারে টি-20 ফরম্যাটের জন্য ডোয়াইন ব্রাভো, লঙ্গার ভার্সন ফরম্যাটের জন্য বা একটু বড় লেভেলের ফরম্যাটের জন্য শেইন বন্ড হতেই পারে। এটা বাংলাদেশের আমার মনে হয় যে নতুন প্রেসিডেন্ট এসেছেন, তিনি যেহেতু মডার্ন ডে ক্রিকেটটাও তিনি খেলেছেন, সো হি নোজ ইট বেটার, এবং তিনি হয়তো বা সেই অনুযায়ী ইনস্ট্রাকশন দেওয়ার চেষ্টা করবেন।